হ্যালো হ্যালো হ্যালো, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আমি এখন ইনসাইনারের ওয়েব পেজে আছি, ওয়েব অ্যাপে আছি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে 27 ব্যাচের যে কোর্সটা, মানে ইন্টারমিডিয়েট 27, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য যে কোর্সটা আমি ডেডিকেট করেছি, মানে আমি খুব অবাক হয়েছি, মাত্র কয়েকটা দিনের মধ্যে দেখো প্রায় 538 জন স্টুডেন্ট আমাদের হয়ে গেছে। তো এই কোর্সটাতে তোমরা অবশ্যই এনরোল করে ফেলো যারা মোটামুটি এবার এসএসসি পরীক্ষা দিলে। ইন্টারমিডিয়েটের জার্নিটা তোমার জন্য অনেক সুখের হবে, অনেক। এবং তোমরা তো নিশ্চয়ই জানো যে আজকে আমাদের কিন্তু কলেজ ভর্তি পর্ব 3 হওয়ার কথা, যেখানে আমরা আমাদের বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করবো, ফিজিক্সের মেনলি। তো এই কোর্সের ভেতরে তুমি ঢোকার জন্য ক্লিক করবা কোর্সের থাম্বনেলের উপরে, ফোন থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকে তুমি করো। করার পর এটা কী হলো, এটা রিলোড দিতে হবে নাকি নাকি নেট চলে গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে কোর্সের ভেতর তুমি যেতে পারছো। এবার এখানে তুমি কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটা করবা, তুমি আগে আমাদের এই ক্লাসগুলো একটু দেখে নিবা, ক্লাস বা এই যে পরীক্ষা যেগুলো আমাদের আছে। যেমন যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু পরীক্ষা আছে, কত মার্কসের পরীক্ষা, কত মিনিট, টাইমার সহ সব কিছু তুমি এখানে দেখতে পাবা। তারপর কী কী লেকচার নোট পাবা, লেকচার নোটগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ। এগুলো অবশ্য ডাউনলোড করতে পারবা না, বিকজ এটা এনরোল করা নাই। এনরোল থাকলে তুমি এগুলো ডাউনলোড করতে পারবা। তারপর তুমি এখানে কোর্সের রিভিউ দেখতে পাবা, যে রিভিউগুলো কেমন আছে। তারপর রিভিউ অলরেডি আসছে মনে হয় কিছু। আর এখানে হচ্ছে আমাদের কোর্সটিতে এনরোল করো, এইটা ক্লিক করার পর দেন তুমি বাদবাকি প্রসিডিওর করে সাবমিট করে দিলে তুমি কোর্সে এনরোল করতে পারবা। তো যাই হোক, ওয়েলকাম টু দ্য ইনসাইনার ওয়ার্ল্ড। এবং তুমি এর সাথে সাথে একটা কাজ করো, সেটা হচ্ছে যদি সম্ভব হয় তোমার পক্ষে এই আইসিটি কোর্সটাতে এনরোল করে ফেলো। আইসিটি কোর্সটা খুব চমৎকার। এটা তোমাদের সাকিব স্যার নিছে, উনি মূলত রুয়েটের থেকে পড়াশোনা করেছেন, ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন ছিল তার। তো এখানে তোমার আইসিটির পূর্ণাঙ্গ সব কিছুই পাবা। কোর্সটি এখন খুব সামান্য আছে, তো এই কোর্সটাও নিয়ে নিতে পারো। চলো আমরা যেখানে পড়াশোনা করছিলাম সেখানে ফেরত যাই। আমরা আলোচনা করছিলাম হচ্ছে স্থির তড়িৎ নিয়ে। তো তুমি নিশ্চয়ই একটা জিনিস জানো যে দুইটা চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। যেমন আমি যদি মনে করি যে এইটা একটা চার্জ, এটা মনে করো পজিটিভ কিউ, আর ঠিক এর থেকে সামান্য দূর আর একটা চার্জ আছে, এই চার্জটাকে আমি মনে করো নাম দিলাম হচ্ছে এটা কিউ1, এটা হচ্ছে কিউ2, এটা মনে করলাম পজিটিভ কিউ2। তখন এই দুইটা চার্জ পরস্পরকে কি করবে বলো তো, বিকর্ষণ করবে। এবং এই বিকর্ষণ বলের পরিমাণ এফ, এটাও কিন্তু এফ। আর এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা আর বলি, তাহলে এদের মধ্যে যে ফোর্স কাজ করবে, ফোর্সটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4πε0 ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এটা তো তুমি নিশ্চয়ই জানো। আর এপসাইলন নটের মান কত এটা তোমার জানা আছে, 8.854। এটা কত? এপসাইলন নট 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হচ্ছে এপসাইলন নটের মান। আর আমাদের এখানে এই এককটা কি দাঁড়াবে? এককটা দাঁড়াবে হচ্ছে মোটামুটি কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এতটুকু বেসিক তোমার নিশ্চয়ই জানা আছে, তাই না? আর এই পুরা মানটা হচ্ছে 9 × 10⁻9, এটাও তুমি জানো। এবার আমরা আসি হচ্ছে দুইটা ছোট্ট তথ্যতে, সেটা হলো যে যদি কোনো জায়গাতে একটা পয়েন্ট চার্জ থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই চার্জটা মনে করো পজিটিভ কিউ, এই চার্জ থেকে আর পরিমাণ দূরে এই বিন্দুতে দুইটা জিনিস তোমাকে মাঝে মাঝে বের করতে বলবে, একটু খেয়াল করবা, খুব মন দিয়ে শুনবা কিন্তু। সেটা হলো এই বিন্দুর প্রাবল্য বের করতে বলবে। প্রাবল্য মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। এবং প্রাবল্য বের করা ওই হচ্ছে ওই বিন্দুতে তোমাকে একটা 1 কুলম্ব টেস্ট চার্জ বসাতে হবে। এবং ওই টেস্ট চার্জ বসানোর পর তুমি যে ফোর্স পাবা একক চার্জের জন্য, এইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য। তো এই বিন্দুর প্রাবল্য কোন দিকে হয়? 1 কুলম্ব চার্জ বসালে এই পজিটিভ কিউ চার্জটা তাকে কিন্তু এই দিকে বিকর্ষণ করে। তাহলে প্রাবল্য দিক হচ্ছে বাইরের দিকে। যদি এটা মাইনাস কিউ হইতো, প্রাবল্য দিক হতো ভেতরের দিকে। তাহলে বলো তো আমাদের এই ই এর মান কত হবে? এটা তোমার নিশ্চয়ই জানার কথা। এটা হবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। আর এই বিন্দুতে একটা ভোল্টেজ বা একটা বিভব আছে, সে ভোল্টেজ বা বিভবের মানটা দাঁড়াবে হচ্ছে 1/4πε0 ওকে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। প্রাবল্যের একক কি? প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম, নিউটন পার কুলম। সো এই সমীকরণগুলো তোমার আসলে কাজে লাগবে, কেমন? এই সমীকরণগুলো তোমার বেশ কাজে লাগবে। তো যেমন দেখো, প্রথমে একটা কোশ্চেন দিছে যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল বল। আচ্ছা, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন, খবরদার খবরদার খবরদার, নিউট্রনের কিন্তু কোনো চার্জ নাই, এর চার্জ হচ্ছে 0। তাহলে পরমাণুর মধ্যে যে
প্রোটন আর নিউট্রনকে যে বলটা বাইন্ড করে রাখছে বা বেঁধে রাখছে এটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর বাংলা কি বলতো? এর বাংলা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, বুঝতে পেরেছ? এই হচ্ছে এর বাংলা। আচ্ছা, এবার এখানে সেকেন্ড প্রশ্নটা দেখি কি বলতেছে। বলতেছে দুটি প্রোটনকে কত দূরত্বে রাখলে এদের প্রত্যেকটির ওপর একটি প্রোটনের ওজনের সমান বল ক্রিয়া করবে। তাহলে আমাদের দুইটা প্রোটনের মধ্যে যে ফোর্স হবে সে ফোর্সের মান হচ্ছে 1/4πε0। আর প্রোটন মানে কি? ইলেকট্রনের চার্জ। তো দুইটা প্রোটনের চার্জ হচ্ছে ইই, তাহলে ই স্কোয়ার, আর নিচে হবে আর স্কোয়ার। এই বলটা হবে একটি প্রোটনের ওজনের সমান। আচ্ছা, প্রোটনের ভর কত বলো তো? প্রোটনের মাস তোমরা জানোই, ম্যাস অফ প্রোটন এটা হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। এই হচ্ছে একটা প্রোটনের ম্যাস। তাহলে এইটাকে লিখবা হচ্ছে mg। তাহলে 1.67 × 10⁻, আচ্ছা এটা আমি mg পরে লিখতেছি, দাও মানগুলো সব একবারে বসায় দেন আমি mg লিখি, সুন্দর লাগবে তাতে দেখতে। ইকুয়ালস টু ম্যাস প্রোটন ইন্টু জি। এখন শুধু মান বসাবার কিছু না, আর বের করতে হবে। এই 1/4πε0 এই মানটা কত? 9 × 10⁻9। এটা তো জানি আমরা সবাই। তাহলে 9 × 10⁻9 এটা কোনটা? এটা হচ্ছে এই মানটা। আর ওপর আছে ই স্কোয়ার, ই মানে ইলেকট্রনের চার্জ, হুইচ ইজ 1.6 × 10⁻19। এটা ইলেকট্রনের চার্জ এর স্কোয়ার। আর নিচে কি হবে? নিচে আর স্কোয়ার, যেটা আমাদের বের করা লাগবে। আর ডান দিকে হবে হচ্ছে প্রোটনের যে ভর 1.67 × 10⁻27। আর এর সাথে একটা জি 9.8 গুণ আছে। তাহলে তুমি দেখো এখান থেকে কিন্তু ইজিলি এই আর এর মানটা বের করে ফেলতে পারবো, বুঝছো? আর এর মান কত সেটা বের করা যাবে। তাহলে আমরা করে ফেলি 9 × 10⁻9 ইন্টু 1.6 × 10⁻19 এর স্কোয়ার বাই 1.67 × 10⁻27 × 9.8। তাহলে এই মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.014 এত মিটার। আর একটু দেখি, 9 × 10⁻9 ইন্টু 1.6 টাইমস 10⁻, তোমরা একটু করবো আমার সাথে সাথে, এর স্কোয়ার বাই 1.67 10⁻27 ইন্টু 9.8। ইয়াপ, 0.014 মিটার, বুঝতে পারছো? তাহলে এই দূরত্বে যদি আমি দুইটা প্রোটনকে রাখি তাহলে একটা প্রোটনের যতটুকু ওয়েট সে সেই পরিমাণ বল আসলে ফিল করবে। আচ্ছা, ভোল্টেজ পার্থক্য বা ভোল্টেজের মাত্রাকে, এটা আমি 1 নম্বর ক্লাসে বলেছিলাম যে কেমনে মাত্রা বের করা লাগে। 1 নম্বর ক্লাসটা একটু দেখে ফেলবা, কারণ ওখানে আমি মাত্রা সম্পর্কে বিশদ আলোচনা করেছি। এখন আমি একই প্যাচালা বা দুবার পারতে পারবো না। তো ভোল্টেজের মাত্রা, এই যেটা আছে ভোল্টেজের মাত্রা, কেমন? এটা ভোল্টেজের মাত্রা। আচ্ছা, এবার এখানে কি বলছে দেখি, প্রশ্নটা পড়ি। যে 5 কুলম ও 10 কুলমের দুটি আধান পরস্পর নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। 5 কুলমের আধান 2 নিউটন বল অনুভব করলে 10 কুলমের আধান কতটুকু বল অনুভব করবে? নিউটনস থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কথাটা মানে হলো যে এইটা যদি 5 কুলম হয়, এইটা যদি 5 কুলম চার্জ হয়, আর 10 কুলম চার্জ যদি এখানে হয়, এই যে এটা মনে করলাম 10 কুলম চার্জ, কেমন কীভাবে লেখাটা স্লো হয়ে গেছে কেন? এই যে 10 কুলম চার্জ, তাহলে এদের প্রত্যেকের সাথে যে বল সেই বলটা সমান। মানে হচ্ছে যে 5 কুলম চার্জ একে যদি মনে করলাম যে 2 নিউটন বলে বিকর্ষণ করে, মানে 10 কুলম যদি একে 2 নিউটন বলে বিকর্ষণ করে, 5 কুলম এই 10 কুলমকে 2 নিউটন বলে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বল দুইটা আসলে সমান হবে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 2 নিউটন। 2 নিউটন, বুঝছো? পরের প্রশ্ন কি বলছে? 5 কুলম আধান থেকে, কথাটা বুঝো, 5 কুলম আধান থেকে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু তড়িৎ তীব্রতা কত? তড়িৎ তীব্রতা মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য। এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই জিনিসটা 1/4πε0 × Q/r², এইটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, সব তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো বের করে ফেলো। এই যে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, 1/4πε0 × Q/r²। তাহলে আমি শুধু মানগুলো বসাই দিচ্ছি। তো 9 × 10⁻9 ইন্টু কিউ এর মান কত হবে? কিউ এর মান হচ্ছে 5 কুলম, দিস ইজ 5/5 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার আছে। তাহলে 5 সেন্টিমিটারকে কি করবা? 100 দিয়ে ভাগ করবা, তারপর তার স্কোয়ার করবা। তো এখান থেকে যা পাবা অত নিউটন পার কুলম হচ্ছে তোমার অ্যান্সার, কেমন?
আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এবার এখানে প্রশ্ন বলছে যে দুটি ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলকে সমান চার্জ দেওয়া হলে গোলকদ্বয়ের তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কীরূপ হবে। কথাটা বুঝো, ধাতব গোলক, হ্যাঁ, তো ধাতব গোলকের ভোল্টেজ, তো এই ভোল্টেজের মানের সমীকরণটা হচ্ছে যেটা তুমি দেখছিলে 1/4πε0 ইন্টু Q/R, মানে ভোল্টেজ হচ্ছে রেডিয়াসের সাথে ব্যস্তানুপাতিক, যদি কিউ সমান হয় তবে, কিউ যদি সমান হয় তাহলে রেডিয়াসের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। এই কথাটা মানে কি? এই কথা মানে হচ্ছে যার রেডিয়াস কম তার ভোল্টেজটা বেশি হবে। সেটা তোমাকে বলছে যে দুটি ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতবগুলোকে সমান চার্জ দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে লিখব হচ্ছে কম ব্যাসার্ধের গোলকে কি বলতো বিভব বেশি হবে, বিভব বেশি হবে, ব্যাস। এই যে এই কথাটা মনে রাখবা, কম ব্যাসার্ধের গোলকে বিভব বেশি হবে, কারণ ভোল্টেজ হচ্ছে ব্যাসার্ধের সাথে ব্যস্ত অনুপাতিক। কথাটা কি কথা কানা যাচ্ছে? আর শোনো, তোমাদের একটা জিনিস বলি, যখন নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিছিলাম, আমাদের সময় কিন্তু কোনো রিটেন ছিল না। আমাদের ও মাই গড হরিবল টাইম ছিল। আমাদের মোটামুটি এক একজনকে আধা ঘন্টা এর কাছাকাছি 20 মিনিট সময় ধরে জাজ করছিল। ফিজিক্সের একজন, কেমিস্ট্রির একজন, ম্যাথের একজন, বাংলার একজন, ইংরেজি একজন, সব সামনে বসা। মানে মনে করো বাংলা অ্যান্সার করতে যে ঠুস করে ফিজিক্সের স্যার কোশ্চেন করছে, আবার এটা অ্যান্সার করতে করতে ম্যাথের টিচার একটা অঙ্ক দিয়ে বলতে যেটা করতো দ্রুত 15 সেকেন্ডের মধ্যে। মানে একটা হরিবল অবস্থা ছিল পুরা। মানে তোমাকে সামনে ইনস্ট্যান্ট পরীক্ষা নিয়েই তোমার চান্স হবে কিনা সেটা মার্ক করে ফেলছিল। মানে এত ঝামেলা ছিল। বাট তোমরা খুব লাকি যে তোমাদের শুধু একটা এই জিনিসের উপরেই ক্রাইটেরিয়া ডিপেন্ড করে না। সো তুমি যখন ভর্তি পরীক্ষায় বসবা, নটরডেম কলেজ বা হলি ক্রস বা সেন্ট জোসেফ যেখানে পরীক্ষা দাও, তোমার প্ল্যান থাকবে যে তুমি যা কিছু এসএসসিতে পড়েছো ওই জানা জিনিস যেন ভুল না হয়। কারণ জানা জিনিস যদি ভুল হয় তাহলে আলটিমেটলি একদম সর্বনাশ। একটা আননোন জিনিস তুমি পারলা না মানে সেটা অনেকেই পারলো না। বাট একটা জিনিস জানো, বুঝো, সেটা ভুল করা মানে কিন্তু অনেকের থেকে অনেক পরিমাণ পিছিয়ে যাওয়া। তাহলে কনসেপ্টটা কি লিখে রাখো? কনসেপ্টটা হচ্ছে যে জানা জিনিস ভুল করা যাবে না। আর যদি খুব কমপ্লেক্স কিছু একটা হয় যেটা কখনো দেখো নাই, সেটা দুটো বাদ দিলেও কোনো সমস্যা নেই। বাট জানা জিনিস কখনোই ভুল করা যাবে না, এটা যেন মাথায় থাকে, বুঝতে পারছো? আর নটরডেম কলেজ, হলি ক্রস, এই জায়গাগুলোতে পড়ে অনেক মজা পাবা। মানে খুব ডিসিপ্লিন লাইফ, কীভাবে যে 2 বছর চলে যাবে এবং কতভাবে বাস খাবা সব তুমি দেখবা। বাট আলটিমেটলি মানে তারা খুব কেয়ারিং, টিচার বা কলেজ কর্তৃপক্ষ খুব কেয়ার নেবে তোমাদের। মানে একদম ছন্নে ছাড়া টাইপের না। যেমন অনেক কলেজ আছে যে কলেজগুলো মনে করি স্টুডেন্ট আসতেছে নাকি যাচ্ছে, ওর কি অ্যাটেন্ডেন্স নিব কি নিব না, অ্যাটেন্ডেন্স কম হলে কী করবে, এরকম কোনো স্টেপ নাই। কিন্তু ভালো কলেজগুলো কিন্তু অ্যাটেন্ডেন্সে খুব গুরুত্ব দেয়। আর কলেজে যাতায়াত করা, সে সকালে ঘুম থেকে উঠতে হবে, কলেজে যেতে হবে, আবার ফিরতে হবে, আবার পড়া আছে, এই বিষয়গুলোর সাথে কিন্তু নিজেকে তাল মিলিয়ে চলতে পারলেই একটা জীবনের গতি পাওয়া যায়। সুতরাং হতাশ হওয়া যাবে না, খুব ফোর্স নিয়ে সামনের দিকে আগানো লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি বলছে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 25 কুলম আধানের আহিত বস্তুর ওপর একটি 10 সেন্টিমিটার ব্যাসের 70 কুলম আধানের আহিত বস্তু থেকে 4 মিটার দূরত্বে রাখা হলো। তাদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এখানে একটা মজার বিষয় আছে, বুঝো, এটা অনেকে বুঝতে পারে না। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, রাইট? মানে এই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। গুড। এর চার্জ কত? চার্জ হচ্ছে 25 কুলম। আর একটা বস্তু আছে 10 সেন্টিমিটার, আচ্ছা ওয়েট, ভুল করছি, এটা তো ব্যাস, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে 5। খেয়াল করবা কিন্তু 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 25 কুলম আধানে আহিত বস্তুর অপর একটি 10 সেন্টিমিটার ব্যাসের 70 কুলম আধান আহিত বস্তু থেকে 4 মিটার দূরে রাখা আছে। তা 4 মিটার দূর মানে হচ্ছে এখান থেকে এই যে দূরত্বটা 4 মিটার। আর এইখানে আর একটা সিমিলার সাইজের বস্তু আছে, এই বস্তুটার ব্যাসার্ধ কিন্তু কত বলো তো? এর ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার, ব্যাস। আর এর পৃষ্ঠে কতটুকু চার্জ আছে? 70 কুলম চার্জ আছে, এই যে 70 কুলম। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এটা একটু বড় হয়ে পড়বা, যে গোলকের পৃষ্ঠে যে চার্জ সেটা দূর থেকে দেখলে মনে হয় যে তার চার্জটা সেন্টারে আছে, ঠিক ভর কেন্দ্রের মতন। যেমন ধর আমি তোমাকে যদি বিষয়টা এভাবে বলি যে এই যে পৃথিবী, তার দূর থেকে পৃথিবীর ভরকে কি বলে, যে পৃথিবীর কেন্দ্রে পঞ্জীভূত আছে না, এই বিন্দুটাকে কি বলে? এই বিন্দুটাকে বলে হচ্ছে ভর কেন্দ্র।
ঠিক একইভাবে এই চার্জের জন্য একটা নাম আছে, এটার নাম কি বলা যেতে পারে? এটার নাম বলা যেতে পারে হচ্ছে চার্জ কেন্দ্র। চার্জ কেন্দ্র। তাহলে এই 25 কুলম্ব চার্জ কোথায় আছে ধরা যায়? সেন্টারে আছে, এই যেখানে আছে। বুঝতে পারছো? আর এই 70 কুলম্ব চার্জ কোথায় আছে ধরা যায়? এখানে আছে। তাহলে এখন দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 5 + 5, 10 সেন্টিমিটারের সাথে 4 মিটার যোগ হবে। তাহলে 4 ইন্টু 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। সো আমাদের দূরত্ব হচ্ছে 4.1 মিটার। বুঝতে পারছো? এইটা হচ্ছে দূরত্ব। এইটুকু এই কোশ্চেনটা ট্রিক্স, আর কিছু না। তাহলে এখন মধ্যবর্তী ফোর্স বের করতে বলছে। তাহলে ফোর্স হবে হচ্ছে, খেয়াল করো, 9 × 10⁹, আমি এক লাইনে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 1/4πε0 ইন্টু দুইটা চার্জের গুণফল। একটা হচ্ছে 70 কুলম, একটা হচ্ছে কত বলো তো? ওই যে 25 কুলম। আর নিচে হবে মধ্যবর্তী দূরত্ব 4.1 এর হোল স্কয়ার। ব্যাস, যা হবে সেটা অ্যান্সার। তাহলে এখান থেকে সামথিং নিউটন পাবা, যেটা তোমার অ্যান্সার। সেখানে খেয়াল করো যে আমরা এতক্ষণ কিন্তু বিন্দু চার্জের কথা বলতেছিলাম। তো একটা গোলককেও কিন্তু বিন্দু চার্জ হিসেবে বিবেচনা করা যায়। গোলকের বাইরে থেকে যদি গোলকের দিকে তাকাই, আমরা ধরে নিতে পারি যে গোলকের 25 কুলম চার্জ বা পুরো চার্জটা তার কোথায় আছে? সেন্টার বা কেন্দ্রে আছে। মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, তো স্থির তড়িৎ থেকে মোটামুটি বেশ কিছু কনসেপ্ট আমরা দেখলাম। এবার আমরা চলতড়িতের কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার দেখব। চলতড়িতের সব থেকে যে জিনিসটা বেশি ভাইটাল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি কখনো কারেন্ট পাস হয়, যেমন এখান থেকে মনে করলাম আমি কারেন্ট পাস করতেছি, তাহলে কারেন্ট পাস হওয়ার সাথে সাথে রেজিস্ট্যান্সের দুই টার্মিনালে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। এই প্রান্তটা বেশি ভোল্টেজ, এটাকে আমরা প্লাস বলে জানি, এটাকে আমরা লো ভোল্টেজ বা মাইনাস বলে জানি। এবং এই ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি, এই ডেল্টা ভি কে এভাবে লেখা যেতে পারে, ডেল্টা ভি কস্ট হচ্ছে আর এবং আই এর গুণফল। ঠিক আছে, তোমাদের বইতে এইটাকে মাঝে মাঝে ভি ইকুয়ালস টু আর আই লিখে, বাট ভি মানে কিন্তু ভোল্টেজ না, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা মনে রাখবা, বিভব পার্থক্য। ক্লিয়ার? আর রেজিস্টরকে তুমি সিরিজ বা প্যারালাল অনেকভাবে লাগাতে পারো, যুক্ত করতে পারো। যেমন ধরো, তুমি যদি মনে করো যে এইভাবে দুইটা রেজিস্টরকে তুমি সিরিজ করছো, তো সেই ক্ষেত্রে আসলে কি হয়? এটা মনে করলাম R1, এটা মনে করলাম R2, তাহলে এই দুই প্রান্তের তুল্য রোধের মান দাঁড়ায় হচ্ছে RS, এটাকে আমরা বলি জাস্ট R1 + R2। এতটুকু তুমি নিশ্চয়ই জানো। আর দুইটা রেজিস্টার বা একাধিক রেজিস্টার যদি আমরা এরকমভাবে প্যারালালভাবে যুক্ত করি, লাইক দিস, মনে করো এইটা R1, এটা আমি ধরলাম হচ্ছে R2, তাহলে এই ক্ষেত্রে এই দুটো রেজিস্টার হচ্ছে প্যারালালি কানেক্টেড। তাহলে প্যারালালি কানেক্টেড হলে আমাদের এখানে আমরা বলবো আর প্যারালাল, এটা কি বলতো? এটা হবে 1/R1 + 1/R2 এর ইনভার্স। ওকে, তো প্যারালাল আমরা কখন করি? প্যারালাল করি যখন আমাদের রেজিস্টারের মান কমানো লাগে তখন। আর সিরিজ করলে হচ্ছে রেজিস্ট্যান্সের মান বাড়ে। তাহলে সিরিজ করা মানে হচ্ছে যত রেজিস্টার সিরিজ করবো, রেজিস্টার মানে রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে। আর রেজিস্ট্যান্স যত প্যারালাল করব, তত আমাদের রেজিস্ট্যান্সের মান কমতে থাকবে। সিরিজের সুবিধা হচ্ছে এখানে যে কারেন্ট, এই কারেন্টটা টোটাল সবার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ফলে এর মধ্যে বিভব পার্থক্য একরকম হয় আর এইটার বিভব পার্থক্য আরেক রকম হয়। কিন্তু প্যারালালে কি হয় দেখো, প্যারালালে আমি যদি একটা ব্যাটারির সাথে এটাকে যুক্ত করে দিই, তাহলে সবাই কিন্তু একই পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছে। সো এখানে মেন যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে কারেন্ট আলাদা হয়ে যায়। এই মূল কারেন্ট এখানে সে দুই ভাগে ভাগ হয়, একটা ভাগ মনে করলাম I1, একটা ভাগ মনে করলাম I2, এভাবে কারেন্ট ভাগ হয়ে যায়। এবং তোমরা I1 এবং I2 এর মান কেমন বের করবে এটা একটু বলে দেই। I1 এর মান যদি কখনো বের করতে বলে পরীক্ষাতে, I1 এর মান, I1, তাহলে এটা বের করার জন্য অন্য বাহু রেজিস্ট্যান্সটা নিবা হচ্ছে উপরে R2, নিচে ভাগ করবা R1 + R2 দিয়ে, আর তাকে গুণ করবা হচ্ছে মেন কারেন্ট I দিয়ে। এইভাবে তুমি প্রবাহ বন্টন ভাগ করতে পারো। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা দিয়ে যদি বলা হয় যে R1 এর মান কত হবে, ধরো এখানে ব্যাটারি নেই, তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে I1 বের করার জন্য উপরে কি থাকবে? R2 থাকবে উপরে, আর নিচে থাকবে R1 + R2, এই যে R1 + R2 ইন্টু থাকবে হচ্ছে I। বুঝছো? এই হচ্ছে আমাদের প্রবাহ, এটার নাম হচ্ছে প্রবাহ বন্টন। কি বলা হয়? প্রবাহ বন্টন। ওকে, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে এই প্রত্যেকটা রেজিস্টারের মধ্য দিয়ে কতটুকু পরিমাণে হিট লস হয়, সেই হিটের পরিমাণ। তো এটাকে আমরা এভাবে লিখি I²R অথবা V²/R। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার লস।
এটাকে মাঝে মাঝে আবার ভি ইন্টু আই এভাবেও লেখা যায়। তিনটা জিনিস আসলে একই, তোমার যখন যেটা প্রয়োজন তুমি তখন সেটা ইউজ করবা। মাঝে মাঝে আমাদের বিদ্যুৎ বিল হিসাব করতে আসতে পারে, তো যদি কখনো বিদ্যুৎ বিল হিসাব করতে আসে তাহলে বিদ্যুৎ বিলকে আমরা বলি হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। তো কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াটের কোনো মেশিন যদি 1 ঘন্টা ধরে চলে তখন যতটুকু শক্তি লাগে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এবং 1 ইউনিট, এই 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 10⁻³ ওয়াট, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এই মানটা তোমার দাঁড়াবে হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল। তাহলে আমরা মূলত বিদ্যুৎ শক্তি কিনি, ক্ষমতা না, বিদ্যুৎ শক্তি কিনি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 500 ওয়াট এর যন্ত্র 6 ঘন্টা চললে জাস্ট ইউনিট কত 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 ইউনিট বিদ্যুৎ পড়বে, এটা মনে করেন বের করতে চাই। তাহলে আমাদের দায়িত্ব কি হবে, কিলোওয়াটের সাথে আওয়ার গুণ করা। কথাটা বুঝো, কিলোওয়াটের সাথে আওয়ার গুণ করা। তো 500 তো ওয়াট, তাহলে 500কে কিলোওয়াট বানাতে কি করব, 500কে ভাগ করবো হচ্ছে 1000 দিয়ে, এইটা করলে পাবো হচ্ছে কিলোওয়াট। এবার এটাকে গুণ করবো হচ্ছে কতটুকু দিয়ে, 6 ঘন্টা, তাহলে 6 আওয়ার্স দিয়ে। তাহলে তুমি মান পাবা হচ্ছে 3 ইউনিট। বুঝতে পারছো, 3 ইউনিট। 500 বাই 1000 মানে হাফ, 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে এভাবে তুমি কিলোওয়াট আওয়ার হিসাব করে ফেলতে পারো। তো এর উপর ভিত্তি করে কেমন প্রশ্ন আসতে পারে চলো আমরা একটু দেখি। যেমন ধরো এখানে একটা প্রশ্ন দিছে যে 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 7 ওহম, 3 ওহম রোধগুলো সমান্তরালে সাজালে কোনটিতে ক্ষমতা বেশি, সবগুলো একই সময় চললে। কথাটা খেয়াল করো, কত কত রেজিস্টার বলো তো, 1 2 5 7 3, তাহলে 1 2 3 4 5, 5টা রেজিস্টার, তাই তো। 1 2 3 4 5, এই হচ্ছে 5টা রেজিস্টার। তাহলে এই 5টা রেজিস্টার, কথাটা বুঝতে হবে, এই 5টা রেজিস্টার আমাদের যুক্ত আছে কিন্তু একটা কমন সোর্সের সাথে, একটা কমন সোর্সের সাথে, এই যে এই সোর্সের সাথে যুক্ত আছে। 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 7 ওহম, 3 ওহম, তাহলে তুমি লিখে ফেলো 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 7 ওহম, 3 ওহম। তো সবার একটা কমন ভোল্টেজ সাপ্লাই, এটা হচ্ছে ভি মনে করলাম। তাহলে এখন কোনটাতে ক্ষমতা সব থেকে বেশি, তাহলে সবাই একই ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছে না। তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ইকুয়েশনটা। এখন এখানে তোমার মাথায় রাখতে হবে যে যেটার রেজিস্ট্যান্সের মান কম সেটার পাওয়ার কনজাম্পশন বেশি হবে। তো কার রেজিস্ট্যান্স সব থেকে কম বলো তো, 1 ওহম। সবগুলোর মধ্যে কি 1 ওহম সব থেকে ক্ষুদ্র না? তাহলে 1 ওহম যেহেতু সব থেকে ক্ষুদ্র, তাহলে কোনটিতে ক্ষমতা বেশি হবে, 1 ওহমের মধ্যে ক্ষমতা বেশি হবে। কারণ কি, কারণ হচ্ছে সবাই একই ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছে। তাহলে এটার জন্য ভি স্কোয়ার বাই আর, এটার জন্য ভি স্কোয়ার বাই আর, সবার জন্য তো ভি সেম, কিন্তু যেহেতু আর আলাদা, তাহলে যেটার জন্য আর এর মান সব থেকে কম হবে সেটার পাওয়ারের মান সব থেকে কি হবে, বেশি হবে। এই হচ্ছে আমাদের কাহিনী। এবার এখানে কি প্রশ্ন দিছে, আর রোধ এনটি প্রথম বর্তনীতে শ্রেণীতে, দ্বিতীয় বর্তনীতে সমান্তরালে দিলে তাদের তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে, উভয় ক্ষেত্রে বিভব ই। কথাটা বুঝো, আর রোধ এনটি, তাহলে আমাদের এন সংখ্যক যদি আর থাকে, এই যেরকম সিরিজ, ওকে, তাহলে সবগুলো আর, সব আর, এরকম কয়টা আছে, এন সংখ্যক আছে। তাহলে আমাদের বলো তো সিরিজের তুল্য রোধ কত হবে, হবে হচ্ছে এন ইন্টু আর সিরিজে। আর প্যারালাল ভাবে কি হয়, প্যারালাল ভাবে তুমি যখন দিবা, অনেকগুলো প্যারালাল ভাবে আছে, এটা এখানে লিখি প্যারালাল ভাবে মানে এই যেরকম এইটা 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 এটা এরকম এন পরিমাণ আছে, ওকে। তাহলে সবগুলো কিন্তু আর। তাহলে এই ক্ষেত্রে আমাদের খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের তুল্য রোধের মান হবে হচ্ছে আর প্যারালাল, হুইচ ইজ, এটা কেমন হবে, 1 বাই আর প্লাস 1 বাই আর, এরকম ডট 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 এন সংখ্যক 1 বাই আর তার ইনভার্স। তো এটা কেমন দাঁড়ায় জানো, এটা দাঁড়ায় হচ্ছে আর বাই এন, আর বাই এন। তাহলে এবার কি বলছি, এবার বলছি আমি প্রত্যেকের সাথে একটা করে ব্যাটারি যুক্ত করছি। তাহলে এখানে আমি একটা ব্যাটারি যুক্ত করছি যার ভোল্টেজের মান হচ্ছে ই,
আর আমি এখানে একটা মানে ব্যাটারি যুক্ত করছি যার ভোল্টেজের মান ধরলাম ই। এখন কোন ক্ষেত্রে কতটুকু কারেন্ট তাদের অনুপাত বের করতে বলছে, এটা হচ্ছে আইএস, আর এই ক্ষেত্রে আমরা বলতেছি মনে করো আই প্যারালাল। সো তুমি এবার চিন্তা করো আইএস এর মান কত হবে। আইএস এর মান হবে হচ্ছে ইলেকট্রিসিটির ভোল্টেজ ডিভাইডেড বাই এই টোটালটা তুল্যরোধ। এই টোটালটা তুল্যরোধ তো এনআর, রাইট? আর আই প্যারালাল কত হবে, আই প্যারালাল এই যেটা, তাহলে আমাদের আই প্যারালাল, তো এই ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স কত, ভোল্টেজ ডিফারেন্স তো ই আছে, তাহলে ভোল্টেজ ডিফারেন্স আমাদের ই আছে। আর রেজিস্ট্যান্সের মান এই সবগুলোর তুল্যরোধ কত হবে, এই সবগুলোর তুল্যরোধ হবে হচ্ছে আর বাই এন। যেমন ধরো এটা মানে বোঝায় যেটা যদি দশম করে চারটা হইতো 10 10 10 10, তাহলে এটা তো 10/4, বুঝতে পারছো? মানে সমান মানের রেজিস্টার যদি হয় তাহলে সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যায়। সমান মানের যদি রেজিস্টার প্যারালাল থাকে তুল্যরোধ সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যায়। তাহলে ভোল্টেজ ডিফারেন্স ই আর তুল্যরোধ হচ্ছে আর বাই এন, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে জাস্ট আর বাই এন। তাহলে এটা কি দাঁড়াবে উপরে বলো তো, এন ই ডিভাইডেড বাই আর। এখন কার সাথে কার অনুপাত বলছে বলো তো, শ্রেণীর সাথে প্যারালাল। প্রথমে বলছে কার কথা, প্রথমে বলছে শ্রেণীতে, পরে বলছে সমান্তরালে। তাহলে তোমাকে প্রথমে যেহেতু শ্রেণীতে বলছে আই সিরিজ, আর নিচে লিখবো হচ্ছে আই প্যারালাল। তাহলে আই সিরিজ মানে হচ্ছে ওইটা ই ডিভাইডেড বাই এন আর, আর আই প্যারালাল দাঁড়াবে হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর। তাহলে দেখো ই বাই আর সবার সাথে কিন্তু আছে, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে জাস্ট 1/n এর স্কোয়ার, অর্থাৎ 1:n স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা কিন্তু খুব মজার প্রশ্ন। মানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা আগে সিরিজের তুল্যরোধ বের করে ফেললাম, তারপর আমরা প্যারালালের তুল্যরোধ বের করে ফেললাম, পরে সিরিজে কারেন্ট বের করলাম। সিরিজে কারেন্ট কোনটা বলো তো, সিরিজে কারেন্ট ছিল হচ্ছে এটা, তারপরে প্যারালালে কারেন্ট বের করলাম এইটা, পরে আমরা এইটার সাথে এটার অনুপাত বের করলাম, ভাগ করলাম, ভাগ করে আমি অ্যান্সার পেয়ে গেছি হচ্ছে 1:n স্কোয়ার। চমৎকার প্রশ্ন কিন্তু এটা। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা এটা কি বলছে দেখি একটু আমরা, দুটি তড়িৎ যন্ত্রে 60 ওয়াট, কি বলছে 60 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 100 ভোল্ট লেখা থাকলে তাদের রোধের অনুপাত কত, রোধ। তাহলে দেখো পি ইকুয়াল টু তো ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে আর এর মান বের করতে গেলে ভি স্কোয়ার বাই পি এটা লিখতে হবে। এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেখো কি, দুইটার ক্ষেত্রে আমাদের ইএসএম পাওয়ার সেম। দেখো পাওয়ার, এইটার পাওয়ারও 60 ওয়াট, এইটার পাওয়ারও 60 ওয়াট, দুইজনের জন্য কি সেম, পাওয়ার সেম। তারা দুইজনের এই রেজিস্টর এটা প্রপোর্শনাল টু হচ্ছে ভি এর হোল স্কোয়ার, ভি এর হোল স্কোয়ার। তাহলে তুমি প্রথমে এই প্রথমটার মানে R1 আর নিচেরটার বলবা হচ্ছে R2, এই অনুপাতটা হবে হচ্ছে V1 বাই V2 এর হোল স্কোয়ার, এর কি, এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটার ভোল্টেজ হচ্ছে 220 আর দ্বিতীয়টার ভোল্টেজ হচ্ছে কত, 100। তাহলে এইটার হোল স্কোয়ার 220 বাই 100 হোল স্কোয়ার কত হয় দেখি, 2.2 স্কোয়ার। এটা হচ্ছে 4.84, 4.84:1। এই হচ্ছে আমাদের কিসের অনুপাত বলো তো, এটা আমাদের রোধের অনুপাত, বুঝছো কিসের, এটা আমাদের রোধের অনুপাত। এই দুইটার রোধের অনুপাত হচ্ছে 4.84:1। মানে আমাদের প্রথমটা রোধ কিন্তু বেশি, প্রথমটা রোধ কিন্তু বেশি। তাহলে তুমি অ্যান্সারটা আমি একটু ইয়েলো কালার দিয়ে লিখি, হয়তো বা বুঝতে পারতেছো কিনা জানি না, এই কালারটা চুজ করা ভুল হয়ে গেছে। 4.84:1 এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এবার এখানে আসো কি বলছে, তড়িৎ চলক শক্তির একক কি, তড়িৎ চলক শক্তির একক হচ্ছে ভোল্ট। এক অশ্ব ক্ষমতা মানে কত কিলোওয়াট, এটা একটা সহজ প্রশ্ন। এক অশ্ব ক্ষমতা মানে কত কিলোওয়াট, তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তাহলে কিলোওয়াটে করতে গেলে 746কে তুমি 1000 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি অ্যান্সার পাবো হচ্ছে 0.746 এত কিলোওয়াট, ব্যাস। বুঝছো, এত কিলোওয়াট। আচ্ছা এখানে কি বলছে, একটি 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ ও এর মধ্যকার প্রবাহ লিখো। পারবা লিখতে, এটা করতে পারবা। তাহলে আমাদের পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে রোধের মান হবে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি হচ্ছে আমাদের 220 220 এর স্কোয়ার, আর পি হচ্ছে আমাদের 100, সম্ভবত 484 ওহম হবে।
তাও একটু দেখি চেক করে, সম্ভবত এটাই 220-এর স্কোয়ার বাই 100। হ্যাঁ, আর বলছে, আর কি বলছে বলো তো, প্রবাহ। তাহলে প্রবাহর জন্য লিখবা পি ইকুয়াল টু ভিআই। সো পি এর মান হচ্ছে আমাদের 100, ভি এর মান হচ্ছে 220, আর এখানে আছে হচ্ছে আই। সো আই কত হবে? সো আই দাঁড়াবে হচ্ছে 100/220, 100/220, 0.4545 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের কারেন্ট, মানে এই পরিমাণ কারেন্ট সে নিবে যখন সে চলবে তখন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ তো তোমার মনে আছে না, কোনো তারের রোধ হচ্ছে রো ইন্টু এল বাই এ। এখন এটা মনে রাখবা, আপেক্ষিক রোধ মূলত নির্ভর করে তাপমাত্রা ও উপাদানের উপর। মনে থাকবে, তাপমাত্রা এবং উপাদানের উপর। দেখি আমাদের কি আছে, আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? এই যে উপাদান এবং তাপমাত্রা, মানে 1 আর 2 কই, এই যে 1 আর 2, এই যে ক নাম্বার অ্যান্সার। আর দৈর্ঘ্যের উপর বা ক্ষেত্রফলের উপর কিন্তু এর কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা নেই। দুইটা সার্কিট দিছে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, দেখি কি বলছে। উক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার? তো এখানে দেখো এই দুইটা হচ্ছে সিরিজ আছে না, এই দুইটা সিরিজ আছে। তাহলে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে এই দুই প্রান্ত, এই প্রান্ত এই প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করা। তাহলে এটা হচ্ছে তোমার 4 আর 2 6 আর 2 8, আর নিচে হচ্ছে 5 আর 3 8। তাহলে 8 ওহমের সাথে যদি 8 ওহম প্যারালাল হয়, কত হবে বলো তো? এটা 1/8 প্লাস 1/8 এর ইনভার্স, মানে হচ্ছে 4 ওহম। এই 4 ওহম হচ্ছে তুল্য রোধের মান। এরপরও তুমি এখান থেকে প্রবাহ বের করবা, মানে হচ্ছে আই বের করবা, একদম পানির মতো সহজ। তাহলে আই বের করার জন্য কি দায়িত্ব? আই মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই তুল্য রোধ। তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 12 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এটার কারেন্ট হবে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখন দেখো একটা মজার জিনিস তোমাকে দেখাই দিই। এখানে কিন্তু কত ওহম আছে? এখানে আছে হচ্ছে 8 ওহম, আর নিচেও আছে কিন্তু 8 ওহম, তাই না? তাহলে কারেন্ট যেহেতু 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সামনে দুইটা রাস্তা দেখতে পাবে, তাহলে সে অবশ্যই সমান দুই ভাগে ভাগ হবে। এখান দিয়ে যাবে হচ্ছে তোমার 1.5 অ্যাম্পিয়ার, এবং এখান দিয়েও কিন্তু যাবে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। বুঝছো? গুড। তোমরা জানো এখন কয়টা বাজে? একটু পরে মনে আজান দিবে। এখন বাজে হচ্ছে ভোর 4টা। বিশেষ হচ্ছে না, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই যে কয়টা বাজে? 4টা না? 4টা বাজে। আমি বলতে পারো, স্যার এত রাত্রে জেগে আপনি না ঘুমায় কী করতেছেন? না ঘুমায় আসলে তোমাদের জন্য খাটতেছি, তোমাদের জন্য কষ্ট করতেছি। এখানে অবশ্য আমার স্বার্থ আছে। আমার স্বার্থ হচ্ছে আমি তোমাদের থেকে ভালোবাসা পাবো, শ্রদ্ধা পাবো, এতটুকু আমার স্বার্থ। আর তোমার স্বার্থ বা তোমার বেনিফিট হচ্ছে তুমি এই যে আমার যে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, এটা যখন তুমি শুনবে, তুমি দেখবে, তুমি করবে, তখন তোমার যে হেল্প হবে, তখন তোমার যে উপকারটা হবে, এই উপকারটা আসলে সারা জীবন তোমাকে তাড়া করবে, যে না, একটা মানুষ আমার এতটুকু এতটুকু হেল্প করেছিল। এটা শুধু আমি না, অনেকেই কিন্তু তোমাকে হেল্প করছে, অনেকেই, নট অনলি মি, অনেকেই হেল্প করতেছে। তো তোমাদের দায়িত্বে এই যে এত পরিমাণ পরিশ্রম তোমার পেছনে করছে মানুষজন, সেটাকে একটু ভ্যালু করা। কারণ দেখো, অনলাইনে তুমি অনেক টিচার পাবা, কলেজে অনেক টিচার পাবা, যেমন তোমার সাথে আমার পরিচয় কীভাবে, তুমি আমাকে চিনো কীভাবে? মোবাইল ফোনের মধ্যেই তো চিনো, আমি সবসময় মোবাইল ফোনে আছি তোমার, তাই না? আর আমি তো একটা মানুষ, আমার একটা প্র্যাকটিক্যাল অস্তিত্ব আছে, আমি ঢাকায় এক জায়গায় থাকি। তাহলে আমার সামনে থেকে তুমি যা শুনতা, ফোনে তুমি তার থেকে আরও বেটার শুনছো, বিকজ আমি অনেক প্রিপারেশন নিয়ে আসছি তোমাকে পড়ানোর জন্য। তোমার দায়িত্ব হচ্ছে এই যে কষ্ট, এই যে আমার ঘুমেতে চোখ ভেঙে যাচ্ছে, আমি টায়ার্ড, দিনভর ক্লান্ত ছিলাম, বাট তারপর রাতভর আমি ক্লাস রেকর্ড করছি, তোমার জন্য করছি। সো তোমার দায়িত্ব হচ্ছে এগুলোকে এমনভাবে ইউটিলাইজ করো যাতে তুমি তোমার লাইফে একটা ডেস্টিনেশন বা একটা ভালো লক্ষ্যে পৌঁছাতে পারো। কারণ কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জিত হয় না। তুমি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, ওদিন সব থেকে বেশি কষ্ট তুমি তোমার মাকে দিছিলে। তোমার মা যদি সেই কষ্ট সহ্য না করতে পারতেন, তুমি পৃথিবীতে আসতে না। তারা তোমার জন্মের শুরু হয়েছে কষ্ট দিয়ে, জন্মের সময় তুমিও কিন্তু কষ্ট পাইছিলে, এবং আমাদের পুরা জীবন ভর কষ্ট করতে করতে হয়। যেন বিভিন্ন ধর্মগ্রন্থে বলে যে পৃথিবী হচ্ছে একটা মানে শাস্তির জায়গা। আমরা পৃথিবীতে যত বছর বাঁচি, মানে কেউ শান্তিতে নাই। সবারই খাওয়ার জন্য বলো, বাসস্থানের জন্য বলো, চলাচলের জন্য বলো, কষ্ট করতেই হয়, কষ্ট করতে হয়। মানে কেউ আরামে আসে না, রিল্যাক্সের মধ্যে নাই। নোবডি। যে যত বেশি উপরে আছে তার রিস্ক তত বেশি। একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে একজন মারা যায়,
একটা প্লেন অ্যাক্সিডেন্ট করলে কিন্তু 2000 জন বা 1000 জন থাকে, যদি থাকে 1000 জন বা 500 জন সবাই মারা যাবে, কিন্তু কেউ বাঁচবে না। তো তুমি যত বেশি বড় ভলিউমের, তোমার রিস্ক তত বেশি, তুমি তত বেশি পরিমাণ রিস্কের মধ্যে রয়েছে। পুরো শেষ হলে পুরো সিস্টেম শেষ হয়ে যাবে। তো শান্তি নেই আসলে পৃথিবীতে, কেউ ভালো নাই, সবাই তারার মধ্যে আছে, পুরা সবাই প্যারার মধ্যে আছে। এক একজনের প্যারা এক এক রকমের। তোমার কাছে এখন প্যারা হচ্ছে এসএসসি রেজাল্ট দিবে, আমি ইন্টারমিডিয়েটে ভালো একটা কলেজে ভর্তি হবো, এখন তোমার প্যারা তোটুকু। ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন প্যারা, আমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই, মেডিকেল পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো। এবার সেখানে যখন যাবা ভর্তি হয়েছি, এবার কি একটা ভালো চাকরি লাগবে বা ভালো ব্যবসা লাগবে, সেখানে তুমি করলা। এবার কি একটা ভালো বিয়ে শাদী করা লাগবে, করলা, একটা বাচ্চা কাচ্চা লাগবে, এবার বাচ্চা কাচ্চা পড়ে না কেন? তুমি ছোটোবেলায় আবার যে সাইকেল শুরু করছিলে, তোমার বাচ্চাকে নিয়ে ঠিক একই সাইকেলে তোমাকে আবার পড়তে হবে। বাট আলটিমেটলি দিস ইজ অ্যান এন্ডলেস সাইকেল, এর কোনো শেষ নাই পুরা। তো এই জন্য আসলে তুমি চেষ্টা করবা না মানে নিজেকে সময় দিতে, কারণ এই দ্বন্দ্ব ফ্যাসা ঝই ঝামেলার মধ্যে নিজেকে তুমি যদি একটু শান্তি দিতে চাও, তাহলে নিজের স্বপ্নকে মারবা না, নিজের স্বপ্ন যতটুকু আছে জীবনে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে একটা ভালো অবস্থানে তুমি যেতে পারবা, বুঝছো? আর অনেক মানুষ অনেক কথা বলবে, অত কানের দিকে আনার দরকার নাই, বিকজ তোমার নিজের কিছু বিলিফ থাকা লাগবে। এগুলো আবার যেন অন্ধবিশ্বাস না হয়ে যায়, মানে প্র্যাকটিক্যাল বিলিফ, যার মধ্যে অর্থনীতি থাকবে, যার মধ্যে বিজ্ঞান থাকবে, যার মধ্যে দেশ নিয়ে চিন্তা থাকবে, সব কিছু মিলিয়ে যে আমি কীভাবে আমার নিজের উন্নয়ন করব, কীভাবে আমার সমাজের উন্নয়ন করব, কীভাবে আমার দেশের উন্নয়ন করব, সব কিছু মিলিয়ে তোমাকে একটা সাইকোলজি ডেভেলপ করতে হবে। ওই সাইকোলজি দিয়ে তুমি চলবা, বুঝছো কী বলছি? তো এত পরিমাণ কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা যাতে একটু ফিডব্যাক দাও, তোমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তোমরা অবশ্যই ক্লাসগুলোর মর্যাদা দিবা এবং নিজে বাসাতে ফোকাস দিয়ে পড়বা, ঠিক আছে? আর তুমি ইন্টারমিডিয়েটে অবশ্যই এনসিএনআরের সাথে যদি যুক্ত হয়ে যাও কোনো কোর্সের মাধ্যমে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই আমাদের সাথে যুক্ত হও না কেন, আই বিলিভ যে তুমি বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস তুমি এখান থেকে পাবে, এতটুকু আমি তোমাকে অ্যাসিওরেন্স করতে পারি। কারণ আমি প্রতিটা ক্লাস আমরা যেগুলো করিয়েছি আমাদের কোর্সে, সবগুলো কিন্তু ব্লকবাস্টারভাবে করানো, মানে একদম ওইটা করলে যাতে তোমার ইনস অ্যান্ড আউট সব কভার হয়ে যায় পুরা। এখন আমি যে ক্লাসগুলো করাচ্ছি, ক্লাসগুলো করে আমার খুব একটা মজা লাগতেছে না, কারণ আসলে এটা তো একটা সামারি ক্লাস আসলে কম্প্যাক্ট ক্লাস। বাট তুমি যখন ইলেকট্রিসিটির ফুল চ্যাপ্টার পড়বে, দেখবো কত কিছু পড়ানো হয়েছে, কত কমপ্লেক্স জিনিস পড়ানো হয়েছে। বিষয়টা এরকম। চলো এই কোশ্চেনে দেখি আমরা। এখানে বলছে 60 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। 60 ওহম মানে হচ্ছে এটা, তাহলে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে আগে এই বর্তনীর তুল্য রোধ বের করা, আর ইকুইভ্যালেন্ট। দেখো 20 আর 20 সিরিজ আছে, তাই না? তাহলে 40 ওহম প্লাস এই দুটা কিন্তু প্যারালাল আছে, তাহলে এই দুটা প্যারালাল থাকলে কত হবে? 1/30 প্লাস 1/60 এর ইনভার্স। এরা সম্ভবত হলিক্রসের প্রশ্ন মেবি, হয়তো বা 40 প্লাস এখানে হবে হচ্ছে 30 ইনভার্স প্লাস 60 ইনভার্স এর ইনভার্স, 60 ওহম। এ হচ্ছে বর্তনীর তুল্য রোধ। আচ্ছা, এখানে তো ব্যাটারি ভোল্টেজ দেওয়া নেই, সরি, এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। ওকে, তাহলে 30 ইনভার্স প্লাস 60 ইনভার্স এর ইনভার্স 20 20 20। আচ্ছা, এবার আমার দায়িত্ব হচ্ছে কারেন্ট বের করা, সার্কিটের মেন কারেন্ট, এই মেন কারেন্ট আই। তাহলে আই বের করব কিভাবে? আই বের করার জন্য আমাদের এই যে ইএমএফ যতটুকু আছে তাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব। তাহলে ইএমএফ হচ্ছে আমাদের 12 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 60 ওহম, সো 1/5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে কারেন্ট। এই কারেন্টটা বলো তো কার কার মধ্য দিয়ে যাচ্ছে বলতে পারবা? খেয়াল করো, এই কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত? 1/5 অ্যাম্পিয়ার, কোনো ডাউট নাই, ক্লিয়ার? এবার এই 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত? 1/5 অ্যাম্পিয়ার। এই 1/5 অ্যাম্পিয়ার এখানে এসে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, শেখাইছিলাম তোমাদের। এবার তোমাকে কোনটার মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে বলছে? 60 ওহম দিয়ে। তাহলে তুমি 60 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে চাও, এটাকে মনে করো আই ড্যাশ। তাহলে এই আই ড্যাশ বাগ ড্যাশ ঠাক ড্যাশ যাই হোক, এই আই ড্যাশ বের করবা কেমনে? যেটার কারেন্ট বের করতে চাই তার বিপরীত রেজিস্টরটা নিব, তার 30 ওহম নিব উপরে, নিচে ভাগ করব 30 প্লাস 60 দিয়ে, বুঝছো? আর একে গুণ করবো মূল কারেন্ট ফ্লো হুইচ ইজ 1/5 দিয়ে, ব্যাস হয়ে গেছে। কি বললাম কথাটা? আমি এইটার মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই 60 ওহম দিয়ে, তাহলে বিপরীত ওহম যেটা 30 ওহম নিব উপরে, নিচে ভাগ করব দুইটা যোগফল দিয়ে ইন্টু মেন কারেন্ট 1/5, ব্যাস। ওই যে বললাম না, দেখো আজান দিচ্ছে, দেখছো? এখন কিন্তু ভোর 4:15 আজান, আমি মিথ্যা কথা বলি নাই।
30 বাই, অনেকে বলতে পারে যে স্যার আপনি ঘড়ি ফাস্ট করে রাখছেন মনে হয় আমাদেরকে ভজং কঠং বোঝানোর জন্য যে আপনি কত কষ্ট করছেন। আসলে বিষয়টা তা না, বিষয়টা আসলে অনেক কষ্ট হয়, বুঝছো। 1/15 অ্যাম্পিয়ার। ক্লাস নেওয়ার মেন ঝামেলা হচ্ছে কি, এখানে কথা বলা লাগে, দাঁড়ায় থাকা লাগে, এবং কনসেন্ট্রেশন দিয়ে সঠিক কাজ করা লাগে। আর মানে ভিডিও ক্লাসের আরও চ্যালেঞ্জ হচ্ছে সামনে তো কোনো অডিয়েন্স নাই। মনে করো যখন তোমার অফলাইন ক্লাস হয়, অফলাইন ক্লাসে ফাঁকি ঝুঁকি দেওয়া যায়। ধরো তোমার আমরা অফলাইন ক্লাসে আগে যেটা করতাম, 1 ঘন্টার ক্লাসে কোনো দিন 35 মিনিটের বেশি পড়ানো হইতো না, কখনোই না। ওই ফাইজলামি গুসলামি হা হা হু, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপানে একটা ঘুমাচ্ছে, একটা ক্লাস করতেছেন, একটা যেটা খোঁচাচ্ছে, এরকম হইতো। তো এখানে 1 ঘন্টা মানে কিন্তু প্রায় অলমোস্ট 50 থেকে 55 মিনিট ক্লাস করানো হয়, বুঝছো। ভেরি মাচ চ্যালেঞ্জিং। এবার কি বলছে দেখি, পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, পরিবর্তিত তারের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তিত হবে। আচ্ছা, একদম সহজ প্রশ্ন। তুমি দেখো একটা তারের আয়তন বলো তো কত, কথাটা বুঝো। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম হচ্ছে এ, আর এর দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে এল। তাহলে এর যে আয়তন হবে, এর আয়তন যদি আমি ভি বলি, ভি মানে হচ্ছে এ ইন্টু এল, এ ইন্টু এল, এর হচ্ছে এর আয়তন। তাহলে আমাদের এই ক্ষেত্রে তারের আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তো আমাদের এই আদি আয়তন ছিল হচ্ছে A1 L1, আর শেষ আয়তন হচ্ছে A2 L2, বুঝেছ। তাহলে আমরা প্রথমে তার ক্ষেত্রফল আমি ধরলাম হচ্ছে A1, আর দৈর্ঘ্য আছে L1। এরপরে কি হয়েছে, A2 এর মান আমি যা করতে চাই, L2 হয়ে গেছে হচ্ছে 3 গুণ, তাহলে 3L1 হয়েছে। তাহলে L1 L1 যদি বাদ যায়, দেখো আমার A2 এর মান হবে হচ্ছে A1/3, মানে আমাদের যে ক্ষেত্রফল ছিল তার 1/3 হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রফল, 1/3, বুঝতে পারছো। এবার কি বলছে না, পরের প্রশ্নটা বলছে হচ্ছে নির্দিষ্ট উপাদানের তৈরি একটি রোধের মান 5 ওহম, এর দৈর্ঘ্য দ্বিগুণ ও ক্ষেত্রফল অর্ধেক করা হলে এর আপেক্ষিক রোধের পরিবর্তন কত। নো চেঞ্জ, সেম থাকবে, একই থাকবে, একই থাকবে। এই বলো তো কেন একই থাকবে, তোমাদের শেখাইছিলাম আপেক্ষিক রোধ কিসের কিসের উপর নির্ভর করে, তাপমাত্রা এবং হচ্ছে উপাদান, এই দুটোর উপরে। কিন্তু আমি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য বাড়াই কমাই হোয়াট এভার আই ডু, এতে কিন্তু আপেক্ষিক রোধের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো। সুতরাং আমার অ্যান্সার হচ্ছে আপেক্ষিক রোধের পরিবর্তন হবে না। যদি টেম্পারেচার বাড়িয়ে দিতাম, যদি টেম্পারেচার বাড়িয়ে দিতাম তাহলে আমাদের আপেক্ষিক রোধের মানটা বেড়ে যেত, এটা মনে রাখবা জাস্ট। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দিছে, কি প্রশ্ন, যে 40 ওয়াটের একটি বাতি কত ঘন্টা চালালে 2 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তাহলে তুমি কিলোওয়াট আওয়ার হিসাব করবা, কিলোওয়াট আওয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে কিলোওয়াট ইন্টু আওয়ার। এখন কত ইউনিট ব্যয় হবে, 2 ইউনিট, তাহলে দিস ইজ 2। আর কিলোওয়াট হচ্ছে আমাদের 40 ওয়াট আছে, তো তাহলে 40কে তুমি ভাগ করবা হচ্ছে 1000 দিয়ে, 1000 দিয়ে, ওকে, ইন্টু হচ্ছে আওয়ার। তাহলে দেখো তো আমাদের আওয়ার কত আসতেছে, কয় ঘন্টা চালানো লাগবে, তাই না। তাহলে আমাদের 2000 ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে 50 ঘন্টা, 50 আওয়ার, 50 আওয়ার্স। এত ঘন্টা চালালে আমাদের 2 ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। সো এটা কিন্তু অনেকে বিষয়টা হয়তো বা সিরিয়াসভাবে বুঝো নাই, কি মানে কি, মানে না, তোমার বাসাতে আমি একটা সহজ উদাহরণ দিই। তোমার বাসাতে ধরো একটা বৈদ্যুতিক বাতি আছে 20 ওয়াটের, এরকম 2টা বাতি যদি তুমি 50 ঘন্টা চালাও, তাহলে মাত্র 2 ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। তাহলে বাতি চালালে কিন্তু খুব সামান্য বিদ্যুৎ ব্যয় হয়, এলইডি বাতি যেগুলো, ওকে। আর তোমার মাথার উপর যে ফ্যান, এই ফ্যানের ওয়াট, ফ্যান, এই ফ্যান কত ওয়াটের জানো, ফ্যান হচ্ছে 60 থেকে 80 ওয়াটের ফ্যান। তাহলে ফ্যান মোটামুটি তুমি প্রায় 12 ঘন্টা মতন যদি চালাও, 12 ঘন্টারও বেশি, 14-15 ঘন্টা চালালে প্রায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। তোমার মাথার উপর ফ্যান যদি 15 ঘন্টা ভনমন করে ঘোরে, তাহলে 1 ইউনিট মতন বিদ্যুৎ ব্যয় হয়। তো এটা একটু মাথা রাখবা। আচ্ছা, এবার আমাদের বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার মেন যে হাইলাইটেড, যেখান থেকে প্রশ্ন বেশি আসে, সেটা হচ্ছে ট্রান্সফরমার, ওকে। তো ট্রান্সফরমারের মেন তুমি একটা বিষয় জানো, যেখানে ইন্ডাকশন বা আবেশ ইউজ করা হয়। আবেশ ইউজ করা মানে হলো যে আমাদের এখানে একটা কয়েল আছে, যেটাকে আমরা প্রাইমারি কয়েল বলি, দিস ইজ এ প্রাইমারি কয়েল। আর এই প্রাইমারি কয়েল একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, মনে করো এটাকে আমরা বললাম হচ্ছে ইএস, সরি ইপি, ইপি প্রাইমারি। আর এখানে টার্নস সংখ্যা হচ্ছে এনপি। আর আমাদের সেকেন্ডারিতে, এই যে সেকেন্ডারিতে টার্নস সংখ্যা দেওয়া আছে হচ্ছে এনএস, আর এখানে আমরা ভোল্টেজ পাইছি মনে করো ই সেকেন্ডারি, ইএস।
এখানে একটা লোড টোড কিছু দিয়ে রাখছি মনে করো, এটা একটা লোড, বুঝতে পারছো? তাহলে এখন এখানে দেখো, এখানে কিন্তু একটা কারেন্ট আছে, এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কারেন্ট হুইচ ইজ আইপি, এবং সেকেন্ডারিতেও কিন্তু কারেন্ট আছে, এটাকে আমরা বলি হচ্ছে আইএস। এখন এদের মধ্যে বলো তো সম্পর্ক কেমন, সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এরকম যে ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। এটা তো তোমার জানা আছে তাই না? মানে এখানে বিষয়টা হচ্ছে এই যে পাশে প্যাচ বেশি সেখানে ভোল্টেজ বেশি, আর ভোল্টেজ যদি বেশি হয় তাহলে অফকোর্স কারেন্ট কমে যাবে, বিকজ আমাদের পাওয়ার মানে কিন্তু এই ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে সেই কয়েলে কারেন্টের মানটা কমে যাবে। তাহলে এই যে আমি চিত্রটা আঁকছি, এখানে দেখো প্রাইমারিতে 4 প্যাচ আছে, সেকেন্ডারিতে 3 প্যাচ আছে। সো এই ট্রান্সফরমারটার নাম হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে সে ভোল্টেজ কমাই দিবে, তাহলে ভোল্টেজ যদি কমে যায় কারেন্টের মানটা বেড়ে যাবে, বুঝতে পারছো? এই স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলো তোমার মোবাইল ফোন চার্জারের মধ্যে, অথবা তোমার সিডি প্লেয়ারের মধ্যে, অথবা তোমার কম্পিউটারের মধ্যে, কম্পিউটার চার্জারের মধ্যে, অথবা টিভি চার্জারের মধ্যে ব্যবহার হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। তো এগুলো একটু মনে রাখবো। তাহলে যে কয়েলে যত বেশি প্যাচ, তত বেশি ভোল্টেজ, ও তত কম কারেন্ট, ওকে? এই বিষয়টা মনে রাখবা। তাহলে এবার দেখো, এখানে প্রথমে একটা প্রশ্ন বলছে সিমিলার, যে একটি ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি পাক সংখ্যা 50, ভোল্টেজ 210, এর গৌণ কুণ্ডলী পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত হবে? একদম সহজ। তাহলে ইপি বাই ইএস, এটা কোনো অঙ্কই না, ইকুয়ালস টু এনপি বাই এনএস, এনপি বাই এনএস, শুধু মান বসায় ফেলো। তাহলে ই প্রাইমারি কত বলো তো? 210 বাই ই সেকেন্ডারি বের করা লাগবে, আর প্রাইমারি প্যাচ সংখ্যা হচ্ছে 50, আর সেকেন্ডারি প্যাচ সংখ্যা হচ্ছে 100। তাহলে ইএস এর মান কত হবে বলো তো? 2 দিয়ে গুণ হলে 420 ভোল্ট, 420 ভোল্ট, বুঝতে পারছো? একদম সিম্পল। এটাও তাই, মুখ্য কুণ্ডলী প্যাচ সংখ্যা এত, ভোল্টেজ এত, গৌণ কুণ্ডলী প্যাচ সংখ্যা এত, এটাও তুমি পারবা করতে। এটা ডু ইট ইউর সেলফ, এটা তুমি করবা। আর এটাকে আমরা এইভাবে বলি ডি, আমার ক্লাসে মাঝে মাঝে শব্দটা দেখবা ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইউর সেলফ, এটা বাংলা কি? বাংলা হচ্ছে নিজে করো, বুঝছো? এটা পারবা করতে। পরেরটা, আচ্ছা, এটা প্রবাহ নিয়ে বলছে। এখানে বলছে যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 10 ভোল্ট, প্রবাহ 6 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলী ভোল্টেজ এত হলে প্রবাহ কত হবে? তাহলে আমাদের ভোল্টেজ ই এর সাথে ই প্রাইমারি বাই ই সেকেন্ডারি ইকুয়ালস টু আই সেকেন্ডারি বাই আই প্রাইমারি। ভোল্টেজের সাথে কারেন্টটা হচ্ছে উল্টাভাবে সম্পর্কিত। তাহলে প্রাইমারির ভোল্টেজটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট, ইকুয়াল টু সেকেন্ডারি কারেন্ট বের করতে বলছে, মানে আইএস বের করতে হবে, আর প্রাইমারি প্রবাহ ছিল 6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইএস কত হবে বলো তো? আইএস এর মান হবে হচ্ছে 60/20, 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। সহজ, একদম সহজ। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই ধরনের প্রশ্নই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্সের মধ্যে তো অনেক কিছু আছে, পিএন জাংশন আছে, ট্রানজিস্টার আছে, ওগুলো মূলত রিটেন প্রশ্ন দিতে পারে। এখানে যেমন কি বলছে, কোন রশ্মির ভর নাই, গামা রশ্মির ভর নেই, তো এটা একটা প্রশ্ন ছিল। তো এই চ্যাপ্টার থেকে আসলে অনেক কম প্রশ্ন হয়, বাট তারপরেও তুমি একটু রিভাইজ দিয়ে যেও, যাতে কোনো কিছু দিয়ে তোমাকে যাতে আটকাতে না পারে, ওকে? তো যাই হোক, আমরা অনেক কিছু সম্পর্কে মোটামুটি জানলাম। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা দিয়ে শেষ করছি ক্লাস। আমি যে ফিজিক্স নিয়ে মোটামুটি যতটুকু রিভিউ তোমাকে দিলাম, তুমি মোটামুটি সব কিছু করো। আই থিঙ্ক যে তোমার মোটামুটি সব কিছু আত্মস্থ হয়ে যাবে। আর দুইটা জিনিস বলছি, ক্লাস তো দেখছোই তুমি, প্লাস এসএসসির যে বুকটা আছে, মেন বুক, এটাতে আছে। এরপর আর তোমার কিচ্ছু লাগবে না, তুমি একটা এইচএসসি ফিজিক্স বই কিনে নিবা, অথবা তোমার একটা সিনিয়র ভাইয়ের থেকে নিয়ে নিবা, আর কিচ্ছু তোমার লাগবে না। এবং ট্রাস্ট মি, কোনো কোচিং দরকার হয় না এটার জন্য, নো কোচিং, কোনো কোচিং লাগে না। কোচিং হচ্ছে একটা ফাইজলামি,
এবং তোমাকে ঠিক কোচিং সেন্টারগুলোতে নিয়ে এইভাবে এক গাদা পুরাতন প্রশ্ন ব্যাংক ধরা দিবে। যেমন বাংলাদেশে বিখ্যাত একটা কোচিং আছে, এই কাজ আকামটা বারবারই করে, নোংরামি যাকে বলে পুরোপুরি। কেমনে যার বুয়েট থেকে পাশ করে যদি এগুলো করে, এটা মানায় না পুরা। বুয়েট থেকে পাশ করে তুমি স্টুডেন্টকে সঠিক রাস্তা দেখাবা, আর যদি ভুল পথে পরিচালনা করলে তো লাভ নাই কোনো। তো যাই হোক, ওই কোচিং ফোচিংয়ের পক্ষ না পড়লেও চলবে, তুমি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদাভাবে প্রস্তুতি নাও, যাতে হচ্ছে বারবার তুমি দেখতে পারো, বুঝতে পারছো? তাহলে মোটামুটি হয়ে যাবে। তো সকলকে অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি। বেস্ট অফ লাক।